সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। গাজা যুদ্ধে ইসরায়েলের বিপর্যস্ত অবস্থা জানার জন্য বেশি খবর ঘাটাঘাটির প্রয়োজন নেই। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা ইস্তফা দেওয়ার আবেদন করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। এই সপ্তাহে এই তথ্য ফাঁস করে ইসরায়েলি মিডিয়া বলেছে, আবেদনকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন পদমর্যাদার অধিকারী অফিসার। সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেওয়ার ভয়ে সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে। সম্প্রতি 8200 নম্বর ইউনিট নামের ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেন। ইসরায়েলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন, সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা ঘাটতির সংকটে রয়েছে। সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে। বিশ্লেষকরা বলছেন, আগ্রাসন ও অপরাধযজ্ঞ দীর্ঘ 11 মাস ধরে চলার পরও ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি, বরং ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে সেখানে পরাজয়ের মুখে পড়েছে দখলদার বাহিনী। এই অবস্থায় 1000-এরও বেশি সেনা যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেওয়ার আবেদন জানালেন। আর এর মাধ্যমে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিপর্যস্ত অবস্থা স্পষ্ট হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হামলার পরিধি ও তীব্রতা বৃদ্ধি এবং হামলার ধরনে নতুনত্ব আনার কারণে বেশ কোণঠাসা অবস্থায় পড়েছে ইসরায়েল। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী এই সপ্তাহে ইসরায়েলের গভীরে নজিরবিহীন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইসরায়েলের সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নস্যাৎ করে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে জানান হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেন, আমরা তেল আবিবের পাশে জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছি। কোনো বাধা ছাড়াই এটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি জানান, ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি 2040 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে 11.5 মিনিট। সারি জানান, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় 20 লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। ইসরায়েলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যায়নি। গাজার জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে ইয়েমেনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছেন বলে উল্লেখ করেন ইয়াহিয়া সারি। আগামী দিনগুলোতে তেল আবিবকে এ ধরনের আরও হামলার মুখোমুখি হতে হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি। হাইপারসনিক মিসাইল হামলার পর আনসার আল্লাহ আন্দোলনকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব সরকারের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। আনসার আল্লাহর প্রধান আব্দুল মালিক আল হুথির কাছে পাঠানো এক বার্তায় সিনওয়ার বলেন, আমরা ইসরায়েলি আগ্রাসন রুখে দেওয়ার ক্ষেত্রে আনসার আল্লাহকে তার আন্তরিকতা, সমৃদ্ধ আবেগ এবং দৃঢ় ইচ্ছাশক্তির জন্য ধন্যবাদ জানাই। সিনওয়ার বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই নজিরবিহীন অভিযান ইসরায়েল সরকারের সবগুলো প্রতিরক্ষা বুঝ ভেদ করতে সক্ষম হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের প্রাণকেন্দ্রে যে মিসাইল হামলা চালানো হয় তা ছিল অন্য যে কোনো হামলা চেয়ে আলাদা। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলার প্রশংসা করে একে গুণগত ও অত্যন্ত শক্তিশালী বলে অভিহিত করেন। আল মায়াদিনকে দেয়া এক যৌথ বিবৃতিতে প্রতিরোধ সংগঠনগুলো বলেছে, তেল আবিবের পাশে চালানো এই হামলা ফিলিস্তিন, আল কুদস এবং আল আকসা মসজিদকে রক্ষায় মুসলিম উম্মা, মুসলিম দেশগুলোর জনগণ ও বিশ্বের স্বাধীনতাকামী মানুষের অধিকারের প্রকৃত অভিব্যক্তির বহিঃপ্রকাশ। ইসরায়েলে হুথিদের আকাশ হামলার ঘটনা এটি প্রথম নয়।
গত 10 জুলাইও ইয়াফা নামের একটি ড্রোন 2000 কিলোমিটার উড়ে গিয়ে ইসরায়েলে আঘাত হেনেছিল, কিন্তু সর্বশেষ হামলায় ব্যবহৃত মিসাইলটি ছিল একেবারে আলাদা এবং এর গুণগত মান ছিল উল্লেখযোগ্য। কারণ এর ধরন রুশ মিসাইল এবং ইরানি খাইবার মিসাইলের মতো ছিল না। শক্তিশালী মিসাইলটি ইয়েমেনেই তৈরি হয় এবং এর গায়ে লেখা ছিল মেড ইন ইয়েমেন। ইসরায়েলের জন্য ভয়ানক বিষয় হল বড় 3টি প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়। লোহিত সাগরে ব্যাপক নৌ উপস্থিতি ছিল, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের তৎপরতা ছিল এবং ইসরায়েলের এমন অ্যান্টি এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল যেগুলো নিয়ে মার্কিন সামরিক শিল্প গর্ব করে থাকে। খবরে বলা হয় ইসরায়েল বুঝতে পেরেছে ইয়েমেন থেকে আসা হুঁশিয়ারিগুলো বক্তব্য সর্বস্ব নয়, ইসরায়েলকে তছনছ করার সামর্থ্য আছে হুথি আনসারুল্লাহর। শুধু ইসরায়েলের গভীরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা নয়, এই সপ্তাহে হুথিরা ইয়েমেনের ধামার প্রদেশের একটি মার্কিন স্পাই ড্রোনও ভূপাতিত করেছে। এ নিয়ে সপ্তাহ দেড়েকের মধ্যে এ ধরনের তৃতীয় এবং গত বছরের 7 অক্টোবর থেকে 10ম মার্কিন ড্রোন ভূপাতিত করলেন তারা। ব্রিগেডিয়ার সারি জানান, নিজেদের তৈরি সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে MQ-9 রিপারকে আঘাত করা হয়। মার্কিন তথ্য অনুযায়ী এ ধরনের একটি ড্রোনের মূল্য $35 মিলিয়ন মার্কিন ডলার। যুদ্ধ এবং নজরদারি উভয় কাজে এটি ব্যবহার করা হয়। এখন স্পষ্ট ইসরায়েলের সামরিক সক্ষমতাকে টক্কর দেওয়ার সামর্থ্য অর্জন করেছে হুথি আনসারুল্লাহ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির মন্তব্যেও সেই কথা উঠে এসেছে। তিনি বলেছেন, নিজের সামরিক চাহিদা পূরণ করার যথেষ্ট সক্ষমতা ইয়েমেনের আছে। আরাকচি এ সপ্তাহে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইয়েমেনে ইরানি অস্ত্র পাঠানোর অভিযোগ করা হলে ইয়েমেনের জনগণকে অপমান করা হয়। তাদের প্রয়োজনীয় সামরিক প্রযুক্তি রয়েছে এবং নিজের সমরাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ ও শক্তিশালী করার সক্ষমতা রয়েছে। সাক্ষাৎকারের অন্য অংশে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ইয়েমেন প্রতিরোধ অক্ষের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে গাজা উপত্যকাকে 11 মাস ধরে ইসরায়েলি গণহত্যা থেকে রক্ষা করার কাজে অসামান্য অবদান রেখে চলেছে। সাইদ আরাকচি বলেন, নিজের সমরাস্ত্র তার পছন্দ অনুযায়ী ব্যবহার করছে ইয়েমেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পাশ্চাত্যের এই দাবি উড়িয়ে দেন যে তার দেশ ইয়েমেনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করেছে। তিনি বলেন, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র থাকলেও তা আমরা ইয়েমেনকে দিচ্ছি না। গাজা যুদ্ধের আগেই ইয়েমেনের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ছিল এবং তারা তখনই এই সমরাস্ত্র তৈরি করতেন। গাজায় দখলদার বাহিনীর ওপর বেশ কিছু উঁচুমানের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এ সময় গাজায় প্রায় 7 জনের মতো ইসরায়েলি সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে উত্তর ইসরায়েলে প্রতিদিনই সিরিজ হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। এতেও অনেক ইহুদিবাদী সেনা নিহত হন। হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি সেনা সদর দপ্তর আক্রান্ত হয়েছে, বহু নজরদারি ঘাঁটি ধ্বংস হয়েছে। তাছাড়া এ সপ্তাহে ইসরায়েলে অন্তত 3 বার মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছেন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বহুমুখী হামলায় ইসরায়েলের বিপর্যস্ত অবস্থা স্পষ্ট। এই প্রেক্ষাপটে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড উত্তরাঞ্চলে যুদ্ধ এড়াতে এবং গাজায় হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইসরায়েলের প্রায় 60,000 নাগরিক প্রায় 1 বছর ধরে উত্তরাঞ্চলে তাদের ঘরবাড়িতে বসবাস করতে পারছেন না। একটি সমৃদ্ধ অঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে হিজবুল্লাহ। তিনি বলেন, কূটনৈতিক কার্যকলাপের জন্য আমরা সরকারকে প্রচুর সময় দিয়েছি। এখন আমরা এমন একটি গুরুতর যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি যা ইসরায়েলের বিশাল অংশকে হুমকির মুখে ফেলবে। লাপিড জোর দিয়ে বলেন, এই যুদ্ধ এড়াতে যিনি যেভাবে পারেন সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তার এগিয়ে আসা উচিত, কারণ সময় যত যাচ্ছে হামাসের টানেলে বন্দী ইসরায়েলিদের সময় ততই ফুরিয়ে আসছে। তিনি অবিলম্বে বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইসরায়েলি সরকারে বহুদিন ধরে চলতে থাকা অস্থিরতা এখন তুঙ্গে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ইয়োভ গালান্তকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন। কান বলেছে, গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন তিনি। গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু, কিন্তু ইয়োভ গালান্ত তার বিরোধিতা করে আসছেন। এক সূত্রের বরাত দিয়ে কান বলেছে, নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সারের মধ্যে গালান্তকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। কান জানিয়েছে, একটি ঘোষণা শীঘ্রই আসতে পারে। এই প্রতিবেদনের পর উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, তিনি কয়েক মাস ধরে গালান্তের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং এটি দ্রুত করার সময় এসেছে। ইসরায়েলের এই অস্থির সময়ে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে হামাস। তাদের কথার ধরনে সেই অবস্থান পরিষ্কার। সংগঠনটি বলছে, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর অঞ্চলটি পরিচালনা করবেন ফিলিস্তিনিরা। এক্ষেত্রে যৌথ ফিলিস্তিনি শাসন পরিচালিত হবে বলে জানান গাজার শাসক গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ওসমান হামাদান। তুরস্কের ইস্তাম্বুলে এ সপ্তাহে দেয়া এক সাক্ষাৎকারে হামাদান বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, যুদ্ধ শেষ হওয়ার পরের দিনটি অবশ্যই ফিলিস্তিনিদের হবে। গাজায় 11 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরও হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্পদ রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার উচ্চ সক্ষমতা আমাদের আছে। এর আগে মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করেন। মূলত সেই পরিকল্পনা উড়িয়ে দিয়ে নিজেদের দৃঢ় অবস্থানের জানান দেন হামাদান। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের কোনো পরিকল্পনায় সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। এ সপ্তাহে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন দিতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। যখন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যে সরকার ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সততা, যোগ্যতা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে পরিচালিত হবে, আরব আমিরাত তাকে সব ধরনের সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত থাকবে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্ক আল ফয়সাল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব 1967 সালে সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকবে। মাঠের যুদ্ধে কিংবা কূটনীতিতে স্পষ্টত পিছিয়ে পড়েছে ইসরায়েল। এরপর কাপুরুষের মতো লেবাননে একযোগে কয়েক হাজার পেজার বিস্ফোরণের মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ। জানা গেছে, তাইওয়ান থেকে হিজবুল্লাহর কেনা প্রায় 5,000 পেজার প্রায় 5 মাস আগে কোনোভাবে মোসাদের হাতে গিয়ে পড়ে। এরপর তারা সেখানে বিস্ফোরক স্থাপন করেন। এই সপ্তাহে ঘটা এই বিস্ফোরণের ঘটনায় লেবাননে ডজনখানিক নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। বেসামরিক নিরীহ মানুষ হত্যার ইসরায়েলি উল্লাস নতুন কিছু নয়। গাজায় সেটি তারা প্রতিনিয়ত করছেন। শেষ পর্যন্ত লেবাননও সেই পথে হাঁটার চেষ্টা করছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। কিন্তু এসব পদক্ষেপ কি নেতানিয়াহুকে রক্ষা করতে পারবে? সারা বিশ্বের বিশ্লেষকরা এই প্রশ্নের যে উত্তর দিচ্ছেন, তার সারমর্ম হচ্ছে, ইসরায়েলের পরাজয় অনিবার্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।